প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। কেমন আছো? আশা করি প্রত্যেকে ভালো এবং সুস্থ আছো। এতক্ষণের ভিডিওটি দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো আজকে আমরা কোন অংশে আলোচনা করব। হ্যাঁ শিক্ষার্থীবৃন্দ, আমরা পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের ভৌত আলোকবিদ্যার অংশ আলোচনা করব। এই ভৌত আলোকবিদ্যার অপবর্তন অংশটুকু আজকে আমাদের আলোচ্য বিষয়। এবার আসো আমরা আমাদের আলোচ্য বিষয়ে যাই। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা দেখব অপবর্তন কি, অপবর্তনের শ্রেণীবিভাগ, এগুলো একটু দেখি। প্রথমে আসি, অপবর্তন কাকে বলে? কোনো অস্বচ্ছ প্রতিবন্ধকের ধার বা কিনারা ঘেঁষে আলোর বেঁকে যাওয়ার ধর্মকে বলা হয় অপবর্তন। এখন অস্বচ্ছ প্রতিবন্ধকটা কি? ধরে নিলাম এ হলো একটা প্রতিবন্ধক, এখানে একটা আলোক উৎস আছে, সোর্স। আলোক উৎস যখন এই প্রতিবন্ধকের কিনারা ঘেঁষে যেতে থাকে তখন সে আস্তে আস্তে তার এলাকাটা বাড়তে থাকে। সে কি করে? এইভাবে কিনারা ঘেঁষে চলে যায়। এই যে আলোক রশ্মি এখান থেকে এই পথে যায়, সে যাওয়ার সময় কিছুটা বেঁকে যায়। সেটা কীরকম? এই যে বেঁকে যাওয়ার এই ধর্মটা, এখান থেকে সে সোজা যে এইভাবে ধীরে ধীরে বেঁকে যায়। যদি আরেকটু ভালোভাবে বুঝাই, জিনিসটা হলো এরকম। এটা একটা যে কোনো একটা প্রতিবন্ধক ধরে নেই। প্রতিবন্ধকের সামনে যদি আমরা কোনো আলোক উৎস ধরি তাহলে দেখা যাবে আলোক রশ্মিটা কী হবে? এই প্রতিবন্ধকের দুই প্রান্ত দিয়ে চলে গেছে, তার মানে বেঁকে গেছে। এই যে বেঁকে যায়, এই বেঁকে যাওয়ার এই ধর্মটাকেই বলা হয় আলোর অপবর্তন। এই বেঁকে যাওয়ার ধর্মটাকেই বলা হয় অপবর্তন। এখন আসি অপবর্তনের শ্রেণীবিভাগ। শ্রেণীবিভাগ আচ্ছা, অপবর্তন দুই প্রকার। এক হলো ফ্রেনেলের অপবর্তন, দ্বিতীয় হলো ফ্রনহফার শ্রেণীর অপবর্তন। এখন ফ্রেনেলের শ্রেণী এবং ফ্রনহফারের শ্রেণী অপবর্তন। ফ্রেনেলের শ্রেণী অপবর্তন কাকে বলে? এবার এই জিনিসটা আমরা একটু দেখি। মনে রাখতে হবে অপবর্তনের ক্ষেত্রে আমার তিনটা জিনিস থাকবে। একটা উৎস, এ হলো একটা প্রতিবন্ধক বা সরু একটা ছিদ্রপথ ধরে নিলাম। এটা হলো একটা পর্দা বা দেয়াল, যেটাই ধরি। আর এটা একটা আলোক উৎস ধরে নিলাম, সোর্স। আর এটাকে ধরে নিলাম চির। আর এটা হলো একটা পর্দা। আর এটা হলো চির। চির বা ছিদ্র যেটাকে আমরা বলি। এখন ফ্রেনেলের শ্রেণী অপবর্তন কাকে বলে? ফ্রেনেল শ্রেণী অপবর্তনের ক্ষেত্রে প্রতিবন্ধক বা ছিদ্র থেকে আলোক উৎস ও বা পর্দা উভয়ই সসীম দূরত্বে অবস্থান করবে। আলোক উৎস এবং পর্দা উভয় কী করবে? সসীম দূরত্বে অবস্থান করবে। আর ফ্রনহফারের ক্ষেত্রে আলোক উৎস এবং পর্দা উভয়ই অসীম দূরত্বে অবস্থান করবে। আজকে আমরা এরপর তোমাদেরকে যেটা দেখাবো, ফ্রনহফার শ্রেণীর অপবর্তনটা আমরা ডিটেলস আলোচনা করব। শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা একক চিরের জন্য অপবর্তন সেটা আমরা এখন আলোচনা করব। এবার আসো বোর্ডে আমরা দেখি। বোর্ডের চিত্রে একটা একক চির দেখানো হলো। এ বি একটা চির, যার চিরের প্রস্থ হলো এ। চিরের সামনে একটা উত্তল লেন্স দেওয়া আছে, আর
এম এন হলো একটা পর্দা, পর্দার মধ্যে পি বিন্দু এবং ও বিন্দু, দুটা বিন্দু দেওয়া আছে। একক চিরের ক্ষেত্রে আমরা জানি কেন্দ্রের আলোর তীব্রতা বেশি, কেন্দ্র থেকে যতই দূরে যাওয়া যায় আলোর তীব্রতা ধীরে ধীরে কমতে থাকে। এই অংশ কম দেখানো হয়েছে, এই অংশে কম দেখানো হয়েছে। এখন প্রথমে আসি একক চিরের ক্ষেত্রে। যখন আমরা এটা আগেই জেনেছি যে আলোর অপবর্তন কাকে বলে, কোনো অস্বচ্ছ প্রতিবন্ধকের ধার বা কিনারা ঘেঁষে আলোর বেঁকে যাওয়ার যে ধর্ম, এটাকে বলা হয় আলোর অপবর্তন। তাহলে আলোক রশ্মি এখান থেকে যখন অসীম থেকে আসে, এ এবং বি বিন্দুতে যখন আপতিত হয়, কিছু আলোক রশ্মি সমান্তরালভাবে যায়, যেহেতু এটা উত্তল লেন্স, তার মানে অভিসারী, মানে আলোক রশ্মি কোনো একটা বিন্দুতে মিলিত হবে, তার মানে এই বিন্দুতে মিলিত হলো, তার মানে এ থেকে যে আলোটা এই পথে আসলো, আবার বি থেকে যে আলোটা এই পথে সেই বিন্দু ও বিন্দুতে মিলিত হলো, এদের মধ্যে কোনো পথ পার্থক্য নাই, তারা একই পথে আসে। ফলে এই বিন্দুতে একটা উজ্জ্বল বিন্দুর সৃষ্টি হবে, যেটা এই প্যাটার্নে দেখানো হয়েছে। এর উজ্জ্বলতা সবচেয়ে বেশি, ক্রমেই যত দূরে যাওয়া যায় উজ্জ্বলতা ধীরে ধীরে কমতে থাকে। এখন আরও একটা কিছু দেখি এবার। ও বিন্দু থেকে কিছু আলো দেখা গেল এই পথে পি বিন্দুতে যায়, আবার বি বিন্দু থেকে আরেকটা আলো পি বিন্দুতে যায়। এখন এই পি বিন্দু উজ্জ্বল এবং অন্ধকার হওয়ার শর্ত কি, সেটা আমরা এখন দেখব। তাহলে ধরে নেই আপাতত পি বিন্দুর ক্ষেত্রে লিখি, পি বিন্দুর ক্ষেত্রে, পি বিন্দুর ক্ষেত্রে আচ্ছা, বি থেকে যখন আলোটা পি বিন্দুতে যায়, আবার এ থেকে যে আলোটা পি বিন্দুতে যায়, ধরে নেই এদের মধ্যকার পথের ব্যবধান বি থেকে সি বিন্দু পর্যন্ত। তাহলে এখানে একটা কোণ উৎপন্ন হয়, অপবর্তন কোণ। এই দুটা কোণ আর এই কোণ পরস্পর সমান এগুলো। তাহলে এটা যদি কোণ হয় থিটা, তার মানে কোণের বিপরীত বাহু লম্ব। এটা এটা লম্ব, এটা অতিভুজ, আর এ থেকে সি পর্যন্ত এটা ভূমি। তাহলে আমরা জানি সাইন থিটা লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে কত, বি সি, লম্ব বাই অতিভুজ। আচ্ছা, তাহলে অতিভুজ এটা ভূমি, তাহলে অতিভুজ এ বি, এ বি। সুতরাং পথ পার্থক্য বি সি লেখা যায় এ বি সাইন থিটা। এখন চিত্রে আমরা দেখি এ থেকে বি পর্যন্ত দূরত্ব হলো চিরের প্রস্থ, তার মানে পথ পার্থক্য বিসি সমান সমান এ সাইন থিটা, এই অংশটা লেখা যায়। আচ্ছা, গেল। এখন বি থেকে সি বিন্দুর পথ পার্থক্য আমরা পেলাম। এখন পি বিন্দুটা উজ্জ্বল হবে না অন্ধকার হবে, সেই জিনিসটা দেখার বিষয়। এখন ধরেই নেই এই পথ পার্থক্য বি এবং সি ল্যামডা। এখন এর আগে আমরা জানি যেটা ধ্বংসাত্মক ব্যতিচারের ক্ষেত্রে, আমরা ব্যতিচারের অংশ পড়েছিলাম, ধ্বংসাত্মক ব্যতিচার, ব্যতিচারের ক্ষেত্রে আমরা এটা পেয়েছিলাম যে 2n+1 ল্যামডা বাই 2। আচ্ছা, ধ্বংসাত্মক ব্যতিচারের ক্ষেত্রে 2n+1 ল্যামডা বাই 2। এখন ল্যামডা বাই 2, এখন কেন্দ্রে আমার উজ্জ্বল ডোরা হচ্ছে, তো ধ্বংসাত্মক ব্যতিচার কি, যেখানে আলোর তীব্রতা একেবারেই থাকবে না, তার মানে কেন্দ্রে যেহেতু উজ্জ্বল, এরপর মানে অন্ধকার, তাহলে এন এর মান যদি এখানে 0 বসাই, তাহলে ধ্বংসাত্মক ব্যতিচারের ক্ষেত্রে পথ পার্থক্য, তার মানে এই ধ্বংসাত্মক ব্যতিচারের ক্ষেত্রে আমরা জানি পথ পার্থক্য, সরি এটা হবে পথ পার্থক্য, পথ পার্থক্য, পথ পার্থক্য হবে ল্যামডা বাই 2। আচ্ছা, এখন এখানে আমার এই জিনিসটা দেখাইতে হবে যে এই বিন্দুটা উজ্জ্বল কখন হবে, এই বিন্দুটা অন্ধকার কখন হবে। তাহলে এবার আমরা যাই, ধরে নেই, একটু আগে বললাম যে ধরে নেই যে এই পথ পার্থক্য বিসি হলো ল্যামডা। তাহলে ধরি বি সি মানে পথ পার্থক্য, ধরেই নিলাম
ল্যামডা, এই বি থেকে সি বিন্দু পথ পার্থক্য ধরে নিলাম ল্যামডা। তাহলে একটু আগে আমরা যে পথ পার্থক্য সমীকরণ পেলাম, এ সাইন থিটা ইকুয়ালস টু লেখা যায় ল্যামডা। এই লাইনটাকে আবার আমরা এইভাবে লিখতে পারি, এ সাইন থিটা ইকুয়ালস টু 2 ল্যামডা বাই 2। এটা কেন লিখলাম? এখন এটা ধরে নিলাম আমরা একটা শর্ত হিসাবে। এখন এই শর্তটা যে একটা অন্ধকার বিন্দুর জন্য ঠিক না উজ্জ্বল সেটা আমরা দেখব। তাহলে বি থেকে সি বিন্দু পর্যন্ত আমরা পথ পার্থক্য ধরেই নিলাম ল্যামডা। এখন এ বির মাঝে একটা ডি বিন্দু নিলাম, এটা হলো মধ্যবিন্দু। তাহলে সম্পূর্ণ দূরত্ব যদি এ হয়, অর্ধেক হবে কত? এ বাই 2। তার মানে এখন এই বি বিন্দু থেকে ডি বিন্দু থেকে যে আলোটা এখানে যাবে, আবার এ বিন্দু থেকে যে আলোটা পি বিন্দুতে যাবে, তাহলে তাদের মধ্যে পথ পার্থক্য কত হবে? ল্যামডা বাই 2, অর্ধেক। এখান থেকে আবার এখান থেকে ডি বিন্দু থেকে যে আলোটা পি বিন্দুতে যাবে, আবার এখান থেকে বি বিন্দুতে যে আলো পি বিন্দুতে যাবে, তার পথ পার্থক্য হবে কত? ল্যামডা বাই 2। কারণ এই সম্পূর্ণটা হলো অর্ধেক, তার মানে এই পথ পার্থক্যটুকু ডিই এটা হয়ে যাবে ল্যামডা বাই 2। তাহলে প্রথম অবমের ক্ষেত্রে এখন ল্যামডা বাই 2, আগেই আমরা বলছি ধ্বংসাত্মক ব্যতিচারের ক্ষেত্রে পথ পার্থক্য হবে ল্যামডা বাই 2। তার মানে বি এ থেকে যে আলোটা পি বিন্দুতে যাচ্ছে আর ডি থেকে যে আলোটা পি বিন্দুতে যাচ্ছে, তাদের পথ পার্থক্য ল্যামডা বাই 2। আবার বি থেকে যে আলোটা পি বিন্দুতে যাচ্ছে সেক্ষেত্রেও পথ পার্থক্য কত? ল্যামডা বাই 2। যেহেতু ল্যামডা বাই 2 দুইটাই, তার মানে এই বিন্দুটাকে অন্ধকার দেখাবে, এই বিন্দুটাকে উজ্জ্বল দেখাবে না। তার মানে এই দূরত্বটা হলো প্রথম অবমের ক্ষেত্রে। এখন যদি বলা হয় দ্বিতীয় অবমের ক্ষেত্রে কি হবে? এখন দেখো এই জায়গাটাতে আমরা 2 দিয়ে ভাগ করে যে গুণ করলে কাটাকাটি গেলে ল্যামডাই পাওয়া যায়। এখন এই জন্য কারণ এখানে 2 নিলাম কেন? সম্পূর্ণটাকে আমি 2 ভাগ করে নিলাম। 2 ভাগ করার ফলে এখানে পথ পার্থক্য ল্যামডা বাই 2 আমরা পেয়ে গেলাম। এখন যদি দ্বিতীয় অবমের জন্য বের করতে বলে সেক্ষেত্রে কি হবে? এবার লিখি দ্বিতীয় অবমের ক্ষেত্রে, দ্বিতীয় অবমের ক্ষেত্রে কি হবে তাহলে? এখন দ্বিতীয় অবম প্রথম অবমের জন্য এটাকে আমি 2 ভাগ করে ফেলছি সম্পূর্ণ অংশটা। এখন এটাকে যদি 4 ভাগ করে ফেলি, 4 ভাগ করলে আমার বিষয়টা দাঁড়ায় কীরকম? আগে ছিল 2 ভাগ, এরকম দুইটা। এখন এটাকে 4 ভাগ করতে হবে, তারপরে 2 আরেকটা ধরে নিলাম এই 1 2 3 4। তাহলে 4টা যদি ভাগ করি, কোনো বিন্দুতে যখন এখান থেকে যে আলোটা যাবে এখান থেকে যে আলোটা যাবে, তাহলে তাদের পথ পার্থক্য এই দুটা, এখান থেকে এখানে পথ পার্থক্য হবে কত? ল্যামডা বাই 2। আবার এখান থেকে যাবে সেটা হবে কত? ল্যামডা বাই 2। তাহলে এরা দুটাই হলো একে অপরকে নিষ্ক্রিয় করে দেয়। আবার এখান থেকে যে আলোটা যাবে সেটাও ল্যামডা বাই 2, এখান থেকে সেটাও। তার মানে আলটিমেটলি বলা যায় যে দ্বিতীয় ক্ষেত্রে একই রকম হবে। তাহলে অবমের সৃষ্টি হবে, তার মানে এ সাইন থিটা, যেহেতু আমি 4টি ভাগে ভাগ করছি তাহলে লেখা যায় 4 ল্যামডা বাই 2। এখন যদি আমি এটাকে 2 দিয়ে কাটা যায় তাহলে পথ পার্থক্য হয় কি? ল্যামডা বাই 2। সেক্ষেত্রে এখানে পথ পার্থক্য হয়ে যাবে কত? ল্যামডা বাই 2। এখন আসি আমরা 2 ল্যামডা হবে এখানে। এখন তাহলে অবমের শর্ত দাঁড়ায় কি? তাহলে এই দুটো সমীকরণ থেকে আমরা অবমের শর্ত পাই। সুতরাং পি বিন্দুটি অবম হলে তাহলে এ সাইন থিটা ইকুয়ালস টু এন ল্যামডা। এইবার দেখো তো, আমি যদি প্রথমে এন এর মান 1 বসাই, তাহলে এন ইকুয়ালস টু 1 যদি পাই, তাহলে এ সাইন থিটা ইকুয়ালস টু এন ল্যামডা, যেটা আমরা প্রথমে পেয়েছিলাম এরকম, এ সাইন থিটা ইকুয়ালস টু 2 ল্যামডা বাই 2। কাটাকাটি গেলে কত থাকে? ল্যামডা, এটা 1 বসালে। এখন আবার এন এর মান যদি আমি 2 বসাই তাহলে এটা হবে কত? 2 ল্যামডা, যেটা আমরা দ্বিতীয় অবমের জন্য পেয়েছিলাম, এরকম ছিল 4 ল্যামডা বাই 2। যদি কাটাকাটি দেই তাহলে হবে কত? 2 ল্যামডা। তার মানে এটা কার জন্য? এটা হলো পি বিন্দুটি যখন অবম হবে তার শর্ত। তাহলে এখানে এন কত? এন এর মান হবে +-1 +-2
ডট ডট ডট। এখন প্লাস মাইনাস ওয়ান কেন? উপরের দিকে এটা একটা অবম, এটা একটা অবম, তারপরে কেন্দ্রতে এটা হলো প্রথম অবম, এটা হলো দ্বিতীয় অবম, তো এটার জন্য প্লাস ওয়ান, এটার জন্য প্লাস টু। আর নিচের দিকে যদি যায় এটার জন্য মাইনাস ওয়ান, এটা হবে মাইনাস টু। এই জন্য প্লাস এবং মাইনাস সিম্বলটা আমরা ব্যবহার করছি। এইবার আসি পি বিন্দুটির চরমের ক্ষেত্রে। চরমের ক্ষেত্রে অবমটা আমাদের হয়ে গেল। এবার আসো পি বিন্দুটা কখন চরম হবে সেই শর্তটা কি। পি বিন্দুটা যখন চরম হবে সেক্ষেত্রে আবার আমরা ধরে নিলাম একটা শর্ত, লিখে নেই। পি বিন্দুটির চরমের ক্ষেত্রে আগে আমরা পেয়েছি পথ পার্থক্য এ সাইন থিটা। ধরে নিলাম এক্ষেত্রে পথ পার্থক্য হবে 3 ল্যামডা বাই 2। এখন এটা যে শর্ত চরমের জন্য এটাই আমরা এখন দেখব কিভাবে। এবার খেয়াল করি 3 ল্যামডা বাই 2, এখানে আগে অবমের জন্য আমরা যখন বের করলাম দুইটা অংশ ভাগ করেছিলাম বলে এখানে আমি 2 দিয়েছি, আর এখন 3। তাহলে এই চিরের প্রস্থটা আমি 3টা ভাগে ভাগ করব, 1 2, এ হলো আমার সম্পূর্ণ চির, এইটাকে আমি সমান 3টা ভাগে ভাগ করলাম, এই জন্য এখানে আমি 3 দিয়ে রাখলাম। তাহলে এখন খেয়াল করি এক্ষেত্রে পথ পার্থক্য হবে কত? 3 ল্যামডা বাই 2। তারপরে এই দূরত্বটা হবে কত? 3 ল্যামডা বাই 2। আচ্ছা, 3 ল্যামডা বাই 2 যদি হয় তাহলে এই প্রথম অংশ কত হবে? সম্পূর্ণ তরঙ্গ 3 ভাগের 1 ভাগ। তার মানে উপরে এইখান থেকে যে আলোটা যাবে, এখান থেকে যে আলোটা যাবে, তাহলে তার মধ্যে পথ পার্থক্য কত হবে? 3 ভাগের 1 ভাগ বলছি। তাহলে এখান থেকে এটা হবে কত? ল্যামডা বাই 2। আচ্ছা, এই অংশটার জন্য কত হবে? 3 ভাগের 2 ভাগ। তাহলে কত হবে? শুধু ল্যামডা। আর এখানে রইলই তো 3 ল্যামডা বাই 2। এবার খেয়াল করো, যে আলোটা এখান থেকে ধরে নিলাম এটা পি বিন্দুতে যাচ্ছে, এখান থেকে তাদের পথ পার্থক্য কত? ল্যামডা বাই 2। আবার এখান থেকে পথ পার্থক্য একই হবে ল্যামডা বাই 2। তার মানে এইখানে সবই ল্যামডা বাই 2, এরা এক অপরকে নিষ্ক্রিয় করে দিল। কিন্তু যে আলোটা এখান থেকে এই দুইটার থেকে গেল তার পথ পার্থক্য কত? ল্যামডা বাই 2। কিন্তু একে ধ্বংস করার জন্য আর কোনো ল্যামডা বাই 2 নাই, একটা আলোই ওখানে চলে গেল। তাহলে এটা সেই চরমের জন্য, এই চরমের ক্ষেত্রে এক্ষেত্রে আসবে আলো কত? ল্যামডা বাই 2 এর জন্য এখানে একটা উজ্জ্বল বিন্দু পাওয়া যাবে। তার মানে এবার একটু প্যাটার্নের দিকে খেয়াল করো, সর্বাধিক পিকের থেকে যত আমরা কমের দিকে যাই, দূরে যাই, পিকটা আস্তে আস্তে কমতে থাকে, মানে আলোর তীব্রতা ধীরে ধীরে হ্রাস পেতে থাকে। তাহলে তারার তীব্রতা যেহেতু হ্রাস পায়, এখানে এই এই অংশ থেকে আলো কোনো আসবে না, আসবে শুধু এই অংশ থেকে। তার মানে আলোর তীব্রতা ধীরে ধীরে কমতে থাকে। এরপর এটা হলো প্রথম চরমের ক্ষেত্রে। এবার যদি দ্বিতীয় চরমের জন্য আমরা চিন্তা করি, একই রকম এ সাইন থিটা 5 ল্যামডা বাই 2, পথ পার্থক্যটা এক্ষেত্রে আমরা পেলাম কত? 5 ল্যামডা বাই 2। এক্ষেত্রে আমরা এই সম্পূর্ণ চিরের প্রস্থটাকে কয়টা ভাগে ভাগ করব? 5টা ভাগে ভাগ করব। তারপর একই রকম পাওয়া যায়। তাহলে এই ক্ষেত্রে এখন আমরা চরমের শর্ত তাহলে কি পেলাম? তাহলে এবার আমরা লিখি, সুতরাং পি বিন্দু চরমের ক্ষেত্রে তাহলে চরমের ক্ষেত্রে সূত্র দাঁড়ায় এ সাইন থিটা ইকুয়ালস টু 2n প্লাস 1 ল্যামডা বাই 2। এইবার খেয়াল করো তো, এন এর মান যদি আমি 1 বসাই তাহলে এখান থেকে কেন্দ্র যে এটা প্রথম উজ্জ্বল, এন এর মান যদি 1 বসাই, 2 1 2 আর 1 3, তার মানে 3 বাই ল্যামডা বাই 2, যেটা আমরা প্রথম শর্ত হিসেবে বিবেচনা করছি। এরপর এন এর মান যদি আমরা 2 বসাই তাহলে 2 2 4 আর 1 5 ল্যামডা বাই, যেটা আমরা দ্বিতীয় চরমের জন্য বিবেচনা করছি।
তার মানে এটা কি দাঁড়ালো, এটা হলো চরমের শর্ত। আর অবমের শর্ত একটু আগে আমরা পেয়েছিলাম, অবমের শর্ত, অবমের শর্ত এ সাইন থিটা সমান সমান এন ল্যামডা। এখন এক্ষেত্রে আমরা পরিচয়গুলো আরেকবার একটু লিখে দিই। এ হলো চিরের প্রস্থ, এ চিরের প্রস্থ, চিরের প্রস্থ একক মিটারে রাখবো আমরা। ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ দৈর্ঘ্য। আচ্ছা, এরপর এন, এন আমরা আগেই বলে দিছি +-1 +-2 ডট ডট সামথিং। শিক্ষার্থী, আজকের আলোচনায় যদি কারো কোনো সমস্যা থাকে অবশ্যই তোমরা তোমাদের বিষয় শিক্ষকের সাথে যোগাযোগ করবে। আজকে এই পর্যন্তই। সব প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো, বাসায় থাকো। আল্লাহ হাফেজ।